আজকে অনেক কটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে, কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে। প্রথম বিষয় নিয়ে আলাপ করি। রুমিন ফারহানা কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা 1 মাসে হয় না। হ্যাঁ, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজেরা আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনার। আওয়ামী লীগের পতন ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে, এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে চাইতেছে? 5ই আগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। এইটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতেই খেয়ে ফেলার ইচ্ছা থেকেই দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তর্কে জড়াচ্ছে। নতুন ফ্যাসিবাদের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীদের সম্প্রতি বেশ কিছু কর্মকাণ্ড দেখলে আপনারা লক্ষ্য করবেন যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে স্বৈরাচারের নতুন রাজত্ব কায়েম করার পায়তারা করছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে সর্বত্র সকল অপকর্মে লিপ্ত হয়ে গেছে ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীরা। ওয়াজের মঞ্চে উঠে, ওয়াজের স্টেজে উঠে ইসলামিক বক্তা, ইসলামিক স্কলারদেরকে গালিগালাজ, তাদের সঙ্গে বাজে বিহেভিয়ার, ওয়াজ বন্ধ করে দেওয়া, ওয়াজ মাহফিলে বাধা প্রয়োগ করা থেকে শুরু করে সর্বত্র অপকর্ম আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীদের মধ্যে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, এবারে বিএনপি নেতাকর্মীদের এই সমস্ত উদ্ভট সব কর্মকাণ্ড নিয়ে কঠিন ভাষায় ধোলাই করেছে পিনাকি ভট্টাচার্য এবং একই সাথে বিএনপির খুবই জনপ্রিয় এবং সুপরিচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকেও কঠিনভাবে ধুয়ে দিয়েছে পিনাকি ভট্টাচার্য। কেন, কি কারণে ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কথা বললেন, কেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধোলাই করলো পিনাকি দাদা, আমরা সেটা তার ভিডিও দেখলে বুঝতে পারবো। চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে বিএনপিকে কিভাবে ধুয়ে দিল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আজকে অনেক কটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে, কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে। প্রথম বিষয় নিয়ে আলাপ করি। রুমিন ফারহানা কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা 1 মাসে হয় না। হ্যাঁ, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। আন্দোলন খালি বিএনপি করেছে, ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি। হ্যাঁ, গুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী, দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম, আমরা তো বিএনপি করি না, গল্লিকও খাই না। সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে? বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজেরা আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনার যেত না। যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে, শুধু সম্পৃক্ততা নাই। হ্যাঁ, শুনেন, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আর রুমিন ফারহানা বলে বিপ্লব তারাই করেছে, 1 মাসে বিপ্লব হয় না। তাহলে 7ই নভেম্বরের বিপ্লব কেমনে 4 দিনে হইলো? নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব। রাশিয়ার বিপ্লব কেমনে 10 দিনে হইলো? দুনিয়া কাঁপানো 10 দিন, ওই টাইমের উপরে একটা বইও আছে। বিপ্লব ক্ষণস্থায়ী, বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ, একটা মাহদীয় সময়, যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো। ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়, তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নাও। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। আমরা ভাগ্যবান, আমরা পুরা জাতি ওই মুহূর্তটাই, ওই মহেন্দ্র ক্ষণের নায়ক, যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্য এই শহীদের মৃত্যু নাই, তারা সময় আর কালকে অতিক্রম করে যায়।
আমি কইছিলাম খোদা তাআলার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না। খোদা তাআলা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তাআলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না। মহাজীবনের ডাক শুনে সবাই আপনি রুমিন ভাই নাকি বিএনপি কে খোদা তাআলার জায়গায় বসাইতেছেন, নাউজুবিল্লাহ। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না, আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না। অবশ্য ভুলভাল চিল্লান। কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুনেন, যখন ভারতের সঙ্গে আঘাত করে 14-24 ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আকস্মিকভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ওই নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি, হালকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে। কি কয় না কয় তার কোনো ঠিক নাই। শুধু তাই না, 10 কাঠা প্লট আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে। দেখেন, এটা প্লটের লোভ সামলাইতে পারে না, সে আবার বিপ্লব করে। হ্যাঁ, খেল কথা হয়েছে পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, শুনেন। আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। শুনেন, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো বুঝছেন তো, বিএনপি ক্ষমতা এসে কি করবি? আচ্ছা, ওরা ছেড়ে দিই, বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই, আপনারা ছেড়ে দিয়ে। এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম, ওরা নিয়ে একটু কথা বলি। ফাহাম দেশে গেছিল, আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ে জামাই। তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে, ভেরি চার্মিং পার্সোনালিটি। এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল। সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে, সে একাই। আমি ভালো কথা বলে ফেললাম না। হ্যাঁ, বাংলাদেশে কার সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল। যারা ফাহামকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে, আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য, পয়েন্ট খাওয়ার জন্য আসিছে। আর যদি কখনো ফাহাম গ্যাঞ্জাম করে, অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয়, তখন এসে বলবে দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন। যাই হোক, এটা বলে রাখলাম যে ফাহাম আমার এলাই না, এখন রাজনৈতিক মিত্র না। কারণ ফাহাম বিএনপির যে স্ট্যান্ড নিছে, যেটা আপলোড করে, সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে, কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে, এটা কোনো সমস্যা নাই, অ্যাবসলিউটলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে, সেই জন্য বলে নিলাম আর কি। কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা বলছে, তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না ওটা ভালো। তো ফার্ম দেশে গেল, সেই সময় ছাত্রদের নিয়ে বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্ররা বিএনপির সাথে এলাই করলে ভালো করবে, এটা তাদের বেটার সিকিউরিটি দেবে। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। 2 দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড়, এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি, তার ফল। হ্যাঁ, মাঝে মাঝে ফার্মের কথা শুনে হাসি। আচ্ছা ফার্ম, বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায়? আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে? দিছে কখনো? এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল? ক্ষমতা জিনিসটা কি, সেটা কিভাবে তৈরি হয়? বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না, ইলিয়াস আলী গুম হয় না, সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না, তারেক রহমান নির্বাসনে যায় না, বালুর ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাটকাই দিতে পারে না। বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফাঁসিবাদের হাত থেকে রক্ষা করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে, কিন্তু ওই ক্ষমতা সে রাখতে পারবে না, কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না। দেখেন, বিএনপির জন্ম হইতো না 1975-এর 15 আগস্ট না ঘটলে। সেই আগস্ট বিপ্লবীদের রক্ষা করছে বিএনপি? করে নাই। মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল। যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোনো বিধানই নাই। সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন 120টা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কুলু পাইটা চুপ করে বসেছিল। তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না, করবে না, সে ক্ষমতা নাই। বিএনপি ক্ষতি করতে পারবে, সেটাই আসল ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না, বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানে রাজপথ ছেড়ে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে, না তা না। বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাতের ক্ষমতা নাই মিছিল করে। আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না, শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে। হ্যাঁ, বা বেশ, এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায়। বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে, এই খবর পড়লেই সেটা বুঝতে পারবেন। আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে। বিএনপি রুখতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না। বিএনপি প্রাণ ভয় রাজপথে 28 অক্টোবর দাঁড়াইতে পারে নাই, তার জন্য কি বর্ষা বিপ্লব থেমেছিল? ছিল না।
ফার্মের কন্ট্রাডিকশন গুলো নিয়ে আলাপ করি না, চাইলে করা যায়। ফার্ম বল করতেছে 71 একটা রেড লাইন, এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। এই জন্য নাকি জামাত মেইনস্ট্রিম হইতে পারে নাই। আজিব বাত। বিএনপি কি 71-কে ওন করে? সে নিজে কি ফার্মকে নিজে বাঙালি জাতীয়তাবাদকে ওন করে? ফার্ম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে। দেখেন, আমি নিজেকে বাঙালি মনে করি না, আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। ফার্ম কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টকে দান দিক বলেন। সেই বাকশাল চাই, আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চাই। দান্দিক বোকাচোদা আর কি। তাইলে ফার্মের 71টা আসলে কি? ফার্মের ন্যারেটিভ কি 71-এর? আমি আসলে জানতে চাই। এবার আসে বিএনপির 31 দফা নিয়ে আলাপ করি। আমি 31 দফার এক দফা নিয়ে সারা ভাবে আলাপ করেছি, আপনারা দেখছেন। আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না। তো বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না, এটা বেকুব ভর্তি দল, এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই। যেহেতু অ্যান্টি আওয়ামী লীগ সকলের কাজের সুফল পাইছিল, তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে। এখন পড়েছে গাড্ডায়। আওয়ামী আমলের কোন ন্যারেটিভ তৈরি করতে পারে নাই, একটাও না। আপনি দেখাতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করছে, নিজেদেরকে রক্ষা করতে পারেন ন্যারেটিভ তৈরি করে। আর এইটা যে তাদের দুর্বলতা, এটা কোনোদিন খোদায় দেখেনি। গাড় পেলি করে মাস্তানি হয়, রাজনীতি হয় না। রাজনীতি সিরিয়াস বিষয়, ক্ষমতা মাফিয়াদেরও থাকে। যাই হোক, আজকে 2টা দফা নিয়ে আলাপ করবো বিএনপির 31 দফা। তার আগে কয়ে নেই, রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেককে আলাদা কইরা 31 দফা লিখতে বলেন, পারবে না, একজনও লিখতে পারবে না 31টা দফা। আপনি বিএনপির কর্মী হন, নেতা হন, নিজে লেখেন, এটা এপিসোড বফ করে নিজে লেখেন, পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ, যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে, মনে রাখতে। পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে? তার ঠেকা পড়ছে। আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয়, সেটা একটু আলাপ করি। 1 নম্বর কারণ সহজবোধতা। অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে। বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায়, সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে। 2 নম্বর, মোবিলাইজেশন সহজ হয়। কম দফা মানে একটা বা 2টা মূল দাবির পিছনে জনগণ জোরালো ভাবে ঐক্যবদ্ধ হইতে পারে, আন্দোলনের শক্তি বাড়ে। 3 নম্বর, কৌশলগত চাপ সৃষ্টি করা যায়। সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি। বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না। গতি বজায় রাখা। কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে। লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে, যা সময় ক্ষেপণ করে। 5 নম্বর হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার। মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে। অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয়। আমি এটা বললাম আন্দোলন এই কারণে, কারণ তারা কিন্তু 31 দফা আন্দোলনের সময় করছে, বিপ্লবের পরে করে নাই। সেজন্য আন্দোলনের কথা বললাম। আমাদের সফল আন্দোলনগুলো দেখেন, রাষ্ট্রভাষা বাংলা চাই 6 দফা। এরশাদ বিরোধী আন্দোলনের 1 দফা, 1 দফা 1 দাবি, এরশাদ তুই কবে যাবি। হাসিনা খাদের আন্দোলনের 1 দফা। এমনকি বিএনপি যে 4 দলীয় জোটের 5 দফা ছিল 2001 সালের নির্বাচনে, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন, এই সমস্ত। তারপরে দফা বাড়তে থাকে। 2018 সালে বিএনপির ঐক্যফ্রন্টের দফা হয় 7 দফা আর 11টা লক্ষ্য। এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স। দাবি ঢুকাইতে দিতে হবে 23 মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবাভাবি নাই। আসলে 31 দফার 2 নম্বর দফা নিয়ে দেখি। তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী, সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল, তাই না? আইন কইরা 96 সালে তো টিকলো না কেন? আবার আইন করবে, টিকবে না। মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে? আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ স্বচ্ছ নির্বাচন, নেতা নির্বাচনের স্বাধীনতা। এটা কিভাবে নিশ্চিত হবে? বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাইতে চেয়েছিল 2006 সালে, জানেন তো? 2007 সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে, সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল। তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি KM হাসানকে নিয়োগ করা হয়। উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের মতে KM হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে, সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা বাড়াই দিয়েছিল। গ্যাঞ্জাম বাঁধে এই নিয়ে, আবার গ্যাঞ্জাম বাঁধবে। এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে? যাবে না। নিশ্চিত করা যাবে? যাবে না। এমনকি এই সিস্টেম টিকবে না, আগেও টেকে নাই। তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে? আচ্ছা, 4 নম্বর দাবিতে কি বলিছে? পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। ভালো কথা, খুবই ভালো কথা। কি মনে হয় এটা কইরা? পরপর 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না। এটা বিএনপি অনেকবার বলছে, কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি, এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে। এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ান 2 মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে। মানে পরপর 2 টার্ম থাকবে, তারপরে 1 বছর অন্য কেউ হবে, তারপর আবার কেউ 2 টার্ম এসে থাকবে। মানে বুঝছেন তো, পরপর 2 টার্ম থাকার পরে 1 টার্ম প্রেসিডেন্ট হবে, তারপর আবার 2 টার্ম প্রাইম মিনিস্টার হবে, তারপর 1 টার্ম প্রেসিডেন্ট হবে। মানে চালাকি শুরু হয়ে গেছে, ভাবছে কেউ বুঝতে পারবে না। যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিচ্ছে বিএনপি। যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস, কি সুন্দর চাঁদ দিছে, এখন চিনে না। আসে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি,
ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইতো। নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায়, ঠান্ডা গলায় বলতো চলেন। তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ। লুৎফুজ্জামান বাবর কারাগারের ঘুপসি কোণে চোখ তুলে পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে, অথচ আমি। সালাউদ্দিন আহমেদ শিলংয়ের আকাশে হাত তুলতেন, এই নীল কি ঢাকার মতো, নাকি আমি বদলে গেছি। খালেদা জিয়া এখন অন্তরীণ থাকতেন, রিজভী ভাই কোলাপসেবল গেটের পিছনে মাফলার গলায় দিয়ে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাঁদতেন, ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো। আর রায়নগর ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের, ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটতো, হাসতো, স্বপ্ন দেখতো, তারপরে চুপ হয়ে যেত। আমরাও চুপ হয়ে যেতাম, চুপচাপ বাজারে যেতাম, চুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম, সবজি কিনতাম, আর মাছ মাংস দেখে হাত পিত্তেশ করতাম। চুপচাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না, আমি কোথায় হারালাম। ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায়, তারা বলে এমন জীবন চাই না। তারা বাতাসে ছড়ায় দেয় আলো, আমরা গলা ছেড়ে কাপা কাপা স্বরে ওদের দেখে পথে নেমে আসি, সাহস নিয়া বলি আমরা ভালো নাই। কিন্তু আজ আমরা বলি ওদের হটাও, ওরা রাজনীতি করে ফেলছে, ওদের রক্ত আজকে পথের ধুলা, ওদের কান্না আজকে নীরব শোক। আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই, ডিসেম্বরেই চাই, এখনই চাই। দেশ যে ভালো চলতেছে এটা কেউ দেখে না, রিজার্ভ বাড়তেছে, দুর্নীতির টাকা ফিরতেছে, সংস্কারের বাতাস লাগছে, কিন্তু এই খবর কারো কানে ছয় না। একটাই আমাদের পিপাসা এখন, ক্ষমতা আর ক্ষমতা। আলোর এই লড়াই কখনো সহজ ছিল না। আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয়, তাদের চোখে জল জমে, তাদের গলা রুদ্ধ হয় কান্নায়, কিন্তু তবু তারা হাঁটে। তারা হাঁটে কারণ তারা জানে পিছায় গেলে চিরকাল হারায় যেতে হবে। আর যারা রক্ত দিছে, যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে, তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে যারা কাঁপতেছে, মিথ্যা বলতেছে, তারা কেবল হারায় যাবে বিস্মৃতির ধুলায়। বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায়, বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ে, তপ্ত রক্তে। আমরা সেই রক্তের উত্তরাধিকার, আমরা হারবো না। তারা ভাবছিল আমরা ভয় পাবো, তারা ভাবছিল আমরা হাইরা যাবো, তারা ভাবছিল আমরা মুখ নিচু কইরা ঘরে ঢুকে যাবো, কিন্তু তারা ভুল করছে। আমরা পিছু হটিনি, আমরা সামনে আগাইছি, আমরা থামিনি, আমরা ঝড় তুলছি, আমরা চুপ থাকিনি, আমরা স্লোগানে মুখর করছি রাজপথ। আজ যারা ধোকা দিচ্ছে, ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে। আজ যারা দাঁড়াইছে, ইতিহাস তাদের মাথায় তুলে নেবে। আজ আকাশ ভেঙে পড়ুক, সমুদ্র ফেটে যাক, আমরা পিছু হটবো না। আমাদের জয় হবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। গত 5ই অগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগের পতন ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে, এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে চাইতেছে? 5ই অগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। এইটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতেই খেয়ে ফেলার ইচ্ছা থেকেই দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। তবে গত 12ই অগস্ট প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনায় বসে, এন্ড এইটা জানা যায় বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে 1 বছর সময় দিতেও প্রস্তুত আছে। তবে সবকিছুর উপরে এইটা প্রশ্ন চলে আসে, বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসে তাইলে কি এটা দেশের জন্য ভালো হবে? তাদের আগের শাসনামলগুলার দুর্নীতি এবং খারাপ কাজগুলার ইতিহাসটা কি? এই 15 বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে তারা কি আবার পুরাতন প্রতিহিংসার রাজনীতি চালু করবে কিনা? এন্ড আদৌ দেশ পরিচালনার জন্য তারা আওয়ামী লীগের একটা বিকল্প হইতে পারে কিনা? এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনি একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন, আওয়ামী লীগের পতনের পরে বিএনপির পপুলারিটি যতটা না বাড়ছে, তার থেকে বেশি পপুলার হয়েছে 2 জন স্পেসিফিক মানুষ। একজন হচ্ছেন তারেক রহমান এবং দ্বিতীয়জন লুৎফুজ্জামান বাবর। তারেক রহমান 5 তারিখ জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণ দিয়ে বেশ ভালো রকমের লাইমলাইটে আসেন। তাকে ব্যঙ্গ করে লেখা একটা কার্টুন শেয়ার দিয়ে বেশ ভালো রকমের পজিটিভ কথাবার্তা বলেন। বিএনপির আমলে বাক স্বাধীনতা ছিল, নিজের উপরে কন্ট্রোল ছিল না, এইসব বুঝায় কার্টুনিস্টদেরকে আরো কার্টুন আঁকতে উৎসাহিত করেন। এইটা কি আসলে একটা পিআর স্টান্ট, নাকি আসলেই তারেক রহমান বাক স্বাধীনতাকে সাপোর্ট করতেছে? এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। তারেক রহমানের চেয়ে জনপ্রিয়তায় অনেক দূর আগায় গেছেন বিএনপির গতবারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তো একেবারে তোলপাড়, সবসময় চুলে জেল মেখা স্পাইক করে থাকেন, তার ঠোঁট কামড়ে রাখা এই ছবিটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। এই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু বলা হয় ভারতের জম। শেখ হাসিনার সরকার ভারতের সাথে একের পর এক অসম চুক্তি করে অনেকটা বাংলাদেশকে ভারতের কলোনি বানায় ফেলার যে প্রচেষ্টাটা করতেছিলেন, সেইটা দেখেই অনেকে এই ভারতের জম লুৎফুজ্জামান বাবরকে আবার রাজনীতিতে ফেরত চাইতেছেন। তবে তারেক রহমান এবং বাবর দ্য গ্রেটের শাসনামলের অনেক অন্ধকার গল্প আমাদের জানা নাই। গল্পগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আওয়ামী লীগ তাদের প্রথম টার্মে বিটিভিতে একটা অনুষ্ঠান করতো যার নাম এই দিন সেই সময়। ধরেন আজকে আগস্ট মাসের 15 তারিখ। এই দিন বিএনপি সরকারের আমলে বিএনপি সরকার কি করছিল এক্সাক্ট স্পেসিফিক ডেটে এইটার অনুষ্ঠানে দেখানো হইতো খুবই এগ্রেসিভ ভাবে, যার মধ্যে সত্য মিথ্যা অর্ধসত্য সবকিছুই ছিল। তবে তারপরে সত্যিটা এই যে বিএনপির 2001 থেকে 6 সালের শাসনামল ভয়াবহ রকমের খারাপ ছিল। 2001 থেকে 6 সালে বিএনপি জামায়াত জোট সরকার দেশের ভিতরে একটা ডিপ স্টেট তৈরি করছিল। ডিপ স্টেট মানে হইতেছে সরকারের ভিতরে আরেকটা
সরকার। এই ডিপ স্টেটের হেড ছিলেন এই তারেক রহমান। খালেদা জিয়া কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রীরা আছেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন, কিন্তু বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন। এই লুৎফুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না, উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এন্ড বাবরও এই ডিপ স্টেটের একজন অনুগত লোক ছিলেন, তার কথা একটু পরে আসতেছে। এই ডিপ স্টেটের হেডকোয়ার্টার ছিল বনানীতে অবস্থিত 13 নম্বর সড়কের 53 নম্বর বাড়ি, যার নাম হাওয়া, বা এইটাই সেই বিখ্যাত হাওয়া ভবন। এইটা মূলত ছিল বিএনপির চেয়ারপারসনের একটা রাজনৈতিক কার্যালয়। ওইখানে খালেদা জিয়া তখন নিয়মিত বসতেন না, আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এই তারেক রহমান। এইখানে উনি তার ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে নিয়মিত বসতেন, আড্ডা দিতেন। এদেরকে নিয়ে তারেক বিভিন্ন বড় বড় জায়গাতে বসাইতেন। আর তারেকের নাম ভাঙায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নিজের পরিচিত লোককে চাকরি দেওয়া, নির্বাচনে মনোনয়ন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়ায় ছিল, যেমনটা আমরা আওয়ামী আমলেও দেখছি। এই হাওয়া ভবনের সিইও কিন্তু ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু আর বিজনেস পার্টনার গিয়াসউদ্দিন আল মামুন। 1/11 পরে যৌথ বাহিনীর হাতে উনি ধরা পড়েন, বেশ কয়েকটা মামলা হয়, এতদিন জেলে ছিলেন। কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে এই মামুন জেল থেকে ছাড়া পান। একটা করে দুর্নীতির এক্সাম্পল বলি। তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক। 2006 সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে উনি বলছিলেন, বিএনপি জামায়াত জোট সরকারটা যেটা ছিল, ওইখানে সরকারের মন্ত্রিসভাতে মাত্র 29 জন সদস্য থাকার কথা ছিল, কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েন্সে অবশেষে ক্যাবিনেটে মোট 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয়। এই যে এক্সট্রা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ দিল, এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেয়। সেকেন্ড এক্সাম্পল, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন। ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, যার নাম জেমস এফ মরিয়ার্টি। উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না, ওই কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল। 2008 সালের 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের আরেকটা তার বার্তা থেকে এইটা জানা যায়, এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিচ্ছেন, তুমি যদি আমাকে 1.5 লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব। এটা ছাড়াও রেজা কনস্ট্রাকশন লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড, এইসব সহ আরো অনেক প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তারেক রহমান কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাজি করছেন বলে অভিযোগ আছে। থার্ড এক্সাম্পল, সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে। একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন, বাংলাদেশে সিমেন্সের যত চুক্তি হইতো তার থেকে প্রায় 2% কমিশন এই তারেক রহমান নিতেন। বিদ্যুৎ খাতে কিন্তু বিএনপির আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। কারেন্টের লাইন টানার বদলে শুধুমাত্র খাম্বা পয়তা দুর্নীতি করার যে অভিযোগ ছিল, সেইখান থেকেই কিন্তু তারেক রহমানের নিকনেম খাম্বা তারেক হয়েছিল। এইসব কারণে তো লোডশেডিং এর যন্ত্রণা তখনকার মানুষের প্রতিদিনের রুটিন ছিল। আপনি নিজেও মনে করে দেখেন আগে কত কারেন্ট যেত বাংলাদেশে। রাজশাহীর কানসাটে একবার বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা মানুষের উপর গুলি করার মাধ্যমে মানুষকে মেরে ফেলা হয়, এইরকম বাজে ঘটনাও কিন্তু ঘটছে। 5 নাম্বার এক্সাম্পল, বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে, নাম হচ্ছে শাফিয়াত সোবহান স্থানবীর। এই কিন্তু আনবিরেরই ভাই। আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান 21 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। দুদক সূত্রের বরাত দিয়ে মরিয়ার্টি বলেন, তারেক রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তুমি যদি আমাকে এই টাকাটা দাও তাহলে তোমাকে সব অভিযোগ থেকে মুক্তি দিব। একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগ আর বিএনপি দুইটা শাসনামলেই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেদের কিন্তু কুকীর্তি আছে। তখন আমরা দেখছিলাম সানবীরকে, এখন আমরা দেখতেছি আনবীরকে। 6 নাম্বার এক্সাম্পল, জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে, যেখানে এতিমদের জন্য টাকা আসে, ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতায় নেন এই তারেক রহমান। উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করেন। এইবার আসলে আলোচনা করি বিএনপির আমলে হওয়া রাজনৈতিক প্লটগুলো নিয়ে। র‍্যাব গঠন করার আগে খালেদা তারেক সন্ত্রাস দমনের নামে 2002 সালের 17 অক্টোবর থেকে সারা দেশে অপারেশন ক্লিন হার্ট নামে একটা যৌথ অভিযান চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এই সময় যৌথ বাহিনীর হাতে আটকের পরে নির্যাতনে অন্তত 40 জন মানুষের মৃত্যু হয়। আয়না ঘরের সাথে কিছুটা মিল টের পাইতেছেন। দ্বিতীয় এক্সাম্পল, 10 ট্রাক অস্ত্র। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। সমুদ্রের উপর দিয়ে 2টা বড় ট্রলারে কইরা এই অস্ত্রগুলো আনা হয় চিটাগং ইন্ডিয়া ফার্টিলাইজারের জেটিতে। এই চালানে 1790টা বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লক্ষ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড আর 150টা রকেট লঞ্চার পাওয়া যায়। একটু আপনাদের কনটেক্সট দিয়ে রাখি, ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আছে, যে 7 সিস্টার্স বলি, আসাম ছাড়াও ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ওইখানে অনেক বিচ্ছিন্নতাবাদী আছে। ওরা চায় ভারত থেকে আলাদা হয়ে যাইতে। এমনও শোনা যায় তো ওই সময়টাতে বিএনপির শাসনামলে ওই বিচ্ছিন্নতাবাদীদের অনেকে হয় বাংলাদেশে অবস্থান করতেছে, এন্ড তৎকালীন বিএনপির শাসনামলে সরকার এই বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে চায়। এই কারণেই কিন্তু ইন্ডিয়া এই বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসুক এটা চায় না, কারণ বিএনপি জামায়াত আসলে 7 সিস্টার্সকে আগের মতন আর কন্ট্রোলে ইন্ডিয়া রাখতে হয়তো নাও পারতে পারে, এই ভয়টা ভারতের মনের মধ্যে আছে। এই 10 ট্রাক অস্ত্রের মাস্টার মাইন্ডই কিন্তু ছিলেন লুৎফুজ্জামান বাবর, যাকে ভারতের জন ডাকা হয়। এন্ড এই মামলারই সাজা পায় কিন্তু উনি জেলে ছিলেন। খুব সহজ কথায় যদি বলি, লুৎফুজ্জামান বাবর ভারতকে এই প্ল্যানের মাধ্যমে চাপে রাখতে চাইছিলেন। আলটিমেটলি এই 10 ট্রাক অস্ত্রের চালান 7 সিস্টার্সের সে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে যাইতো, এন্ড ইন্ডিয়া নিজ ভূখণ্ডের ভিতরে এই অস্থিরতা সামলাইতে না পাইরা বাংলাদেশের ব্যাপারে আর নাক গলাইতে আসবে না, এইটাই প্ল্যান ছিল। ওই সময় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু এটা স্পষ্টভাবে বলছে, সেই সময় বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই এই 10
ট্রাক অস্ত্র চালানের সাথে জড়িত ছিল। এন্ড এইটা থেকেই বোঝা যায় এই ব্যাপারে রাষ্ট্রীয় মদত ছিল। এই ভিডিও থেকে সব মিলে এইটাই ডিসিশন নেওয়া যায়, বাংলাদেশের জন্য এখন সময় আসছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা চক্র থেকে বের হয়ে যাওয়ার। অন্তর্বর্তীকালীন সরকার আসলে লাস্ট পর্যন্ত কি করতে পারে সেটাই দেখার বিষয়, কিন্তু একই সাথে বিকল্প একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা দেশ পরিচালনার মতন যোগ্য, এইটার চরম প্রয়োজনীয়তা এখন আমরা অনুভব করতেছি। অতীত ইতিহাস আর সদ্য সরকার পতন থেকে এইটা অ্যাটলিস্ট ক্লিয়ার, দেশের ক্ষমতা এখন আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো হাতেই দেওয়া উচিত হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে আমি একটা কার্টুন দেখাতে চাই। এটা একটা রাজনৈতিক কার্টুন, একটু আগের মানে 2009 সালের কার্টুন। 2009 সালে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত নিউ এজ পত্রিকা অথবা অন্য কোথাও প্রকাশিত হয়েছিল। এবং সেই কার্টুনটা আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় কাউন্সিল অধিবেশন 2009 উপলক্ষে ওই কাউন্সিল অধিবেশনটা শেষে এই কার্টুনটা প্রকাশ করা হয়। কার্টুনটা এঁকেছিলেন মেহেদী হক। মেহেদী হক ওই সময় অতটা বিখ্যাত ছিলেন কিনা আমি জানি না, পরবর্তী সময়ে উনি খুবই বিখ্যাত একজন কার্টুনিস্ট হয়েছেন। বিশেষ করে ওনার রাজনৈতিক যে চিন্তা ভাবনা, রাজনৈতিক যে আপনার বিষয় নিয়ে আলোচনা করার তীর্যক যে চিন্তাটা, এটা কিন্তু মানে সকল মহলে বেশ প্রশংসিত হয়েছে। আমি নিজেও তার কার্টুনের বিশেষ ভক্ত। তো এই মেহেদী হক এই কার্টুনটা 2009 সালে এঁকেছিলেন, যখন আমরা জানি সেই সম্মেলনে বেগম খালেদা জিয়া উনি আবারও বিএনপির চেয়ারপারসন মনোনীত হয়েছিলেন এবং তার পুত্র তারেক রহমান উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তো কার্টুনটাতে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার মতো একটা ক্যারেক্টার বানানো হয়েছে এবং সেই ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার মানে তারেক রহমানের মতো মানে দেখা যায়, তারেক রহমান সদৃশ্য আরেকটা ক্যারেক্টারের মাথায় একটা ক্রাউন পরিয়ে দিচ্ছেন। ওনার নিজের মাথাতেও একটা ক্রাউন আছে, সেই ক্রাউনে ধানের শীষ, দুইটা ক্রাউনেই ধানের শীষ আঁকা আছে, এরকম একটা কার্টুন। এবং কার্টুনে দেখা যাচ্ছে যে মা এবং পুত্র দুজনের মুখেই একটা তৃপ্তির অথবা বিজয়ীর হাসি। এই কার্টুনটা আসলে কি মিন করে, এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে, তবে এটুকু আমি যতটুকু বুঝেছি, আমি আমার উপলব্ধিটা বলি। আমার উপলব্ধিটা তখনও আমার কাছে যা মনে হয়েছিল এখনও তাই মনে হয় যে খালেদা জিয়া দলের প্রধান, উনি ওনার পুত্রকে দ্বিতীয় শীর্ষ পদে নিয়ে বসালেন। এবং যদিও একটা নাটকের মতো হয়েছে, সবাই চেয়েছেন, দলের যারা কাউন্সিলর ছিলেন তারা চেয়েছেন, এবং দলের কাউন্সিলর যদি চান সেটাকে আপনি তো অগণতান্ত্রিক বলতে পারবেন না। কিন্তু কার্টুনিস্ট বোঝাতে চেয়েছেন নিচে যে হাতগুলি আছে মানে উঁচু করা হাতগুলো যেগুলো ছিল, সেই হাতগুলো দিয়ে বোঝানো হচ্ছে সবাই তাই চাচ্ছেন, কিন্তু সবাই এটাও জানেন সবার না চেয়ে কোনো উপায় ছিল না। এটাই ছিল স্বাভাবিক। এই যে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ একটা কার্টুন, এই কার্টুনটা দেখলে পর আর যাই হোক বিএনপির নেতাকর্মীরা কতটুকু আনন্দিত হয়েছেন আমি জানি না, অথবা আমাদের দেশের যে পলিটিক্যাল কালচার, আমাদের দেশের রাজনৈতিক যে সহনশীলতার যে চিত্র আমরা সবসময় দেখি, সে অনুসারে আমি যদি বিবেচনা করি এই কার্টুন দেখে খালেদা জিয়া অথবা তার পুত্র তারেক রহমানের খুব আনন্দিত হওয়ার কি কিছু আছে? বরঞ্চ তাদের কর্মকাণ্ডের সমালোচনায় তো এই কার্টুনটিতে প্রকাশিত হয়েছে, ওনারা দুঃখিত হতেই পারতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। পিনাকি দাদা তিনি যেই কথা বলেছেন, তিনি যেই তথ্য বা উপাত্ত যেটা তিনি উপস্থাপন করেছে, সেই সুবাদে আপনারা কি বলতে চান? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দুই একটা লাইন কমেন্ট করে জানাবেন, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি নেতাকর্মীদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারাই দেশের রাষ্ট্র ক্ষমতায় চলে এসছে, তারাই দেশ পরিচালনা করছে এবং তাদের কথাই সব কিছু হবে। ক্ষমতায় না যেতে তাদের এরকম উদ্ভট সব আচরণ, তাহলে বোঝেন একবার ক্ষমতায় গেলে তারা কি করবে, নতুন ফ্যাসিবাদ কায়েম করবে তারা নিশ্চয়ই, এটা সকলের ধারণা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা আপনাদের মতামতটা জানাবেন, কি মনে হচ্ছে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে কি তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে, নাকি একই মুদ্রার এপিঠ ওপিঠ মনে করছেন আপনারা? আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।